আকাশ কালো করে বৃষ্টি নামবার আগে শঙ্করটোলা লেনে লিলির নতুন বাসাটা খুঁজে বের করলো মরিয়ম। ওকে বাসায় পাওয়া যাবে কিনা ভাবছিল সে। এসে দেখলো সবে বাইরে থেকে ফিরেছে লিলি। মুখ হাত ধুয়ে স্টোভে আগুন জ্বালাচ্ছে। ওকে দেখে কেটলিতে আরেক কাপ আন্দাজ পানি ঢেলে স্টোভের ওপর চড়িয়ে দিল লিলি। বাইরে তখন বৃষ্টি নেমেছে। লিলি বলল, ঠিক সময় এসে পৌঁছে গেলে তুমি, নইলে ভিজতে হতো। মরিয়ম বলল, আরো আগে এসে পৌঁছাতাম, তোমার ঠিকানাটা খুঁজে বের করতে দেরি হয়ে গেছে। তাকের ওপর থেকে চায়ের কৌটোটা নামিয়ে নিয়ে লিলি বলল, এই একটু আগে তোমার কথা ভাবছিলাম আমি। ভাবছিলাম কাল সকালে তোমার ওখানে যাব। ওকে চুপ থাকতে দেখে লিলি আবার বলল, আজ দুপুরে তোমার দাদার সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়। তাই নাকি? অন্যমনস্ক গলায় বলল মরিয়ম। লিলি বলল, হ্যাঁ, তোমার কথা জিজ্ঞেস করছিলেন তিনি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নীরবে জ্বলন্ত স্টোভটার দিকে তাকিয়ে রইল মরিয়ম। কেতলির ঢাকনাটা তুলে এক মুঠো চায়ের পাতা ঢেলে দিয়ে লিলি আবার বলল, তোমার কি খবর? সহসা কোনো জবাব দিল না মরিয়ম। লিলি উঠে দাঁড়িয়ে সস্নেহে একখানা হাত রাখলো ওর কাঁধের উপর। ও কি এখনো আগের মতো ব্যবহার করছে? তবু কিছু বলল না মরিয়ম। ডাগর চোখজোড়া ধীরে ধীরে জলে ভরে এলো তার। কান্না চেপে মৃদু গলায় বলল, আগের মতো হলে ভালোই ছিল লিলি। আজকাল সে কি আর মানুষ আছে? অমানুষ হয়ে গেছে। বলতে গিয়ে চোখ উপচে অশ্রু গড়িয়ে পড়ল তার। ও কে, কাঁদছো কেন? হাত ধরে বিছানায় এনে ওকে বসালো লিলি। কেঁদে কি হবে? জানি কেঁদে কিছু হবে না। মরিয়ম ধীরে ধীরে বলল, জীবনটা আমার এমন হলো কেন লিলি? এমনটি হোক তা তো আমি চাইনি কোনোদিন। নিজ হাতে তুমি নিজের সুখ নষ্ট করেছো ম্যারি। কিছু বলতে গিয়ে থেমে গেল লিলি। মরিয়ম নীরবে মাটির দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, গত দুদিন সে বাসায় আসেনি। ওর কণ্ঠস্বরে হতাশা। লিলি ওর মুখের দিকে চেয়ে শুধল, একেবারেই আসেনি? মরিয়ম সংক্ষেপে বলল, না। স্টোভের ওপর থেকে কেটলি নামিয়ে নিয়ে আগুনটা নিভিয়ে দিল লিলি। তারপর তাকের ওপর থেকে দুটো চায়ের পেয়ালা আর চিনির কৌটোটা মেঝেতে নামিয়ে রাখল সে। মরিয়ম বলল, আমি চা খাবো না লিলি। লিলি অবাক হয়ে শুধালো, কেন? খানিকক্ষণ কি যেন ভাবল মরিয়ম। তারপর ম্লান গলায় বলল, আজ দুদিন সে বাসায় আসেনি। তুমি কি ভাবছো এ দুদিন কিছু মুখে দিতে পেরেছি আমি? বলতে গিয়ে কান্নায় গলাটা ভেঙে এলো তার। লিলি কি বলে সান্ত্বনা দেবে ভেবে পেল না। পাশে এসে বসে বিবৃত গলায় বলল, ওর জন্য নিজেকে এমন করে কষ্ট দিচ্ছ কেন মেরি? মরিয়ম কোনো উত্তর খুঁজে না পেয়ে লিলির কোলে মুখ গুজে অনেকক্ষণ কাঁদল। জড়ানো সরে বলল, আমি কি পাপ করেছিলাম বলতে পারো লিলি? বলতে পারো আমার কপালটা এমন কেন হলো? কেতলিটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল ওদের। কারো চা খাওয়া হলো না। বাসায় ফেরার কিছুক্ষণ পরেই দোরগোড়ায় মনসুরের পায়ের শব্দে চমকে উঠল মরিয়ম। আনন্দ ও আতঙ্ক দুটো এসে একসঙ্গে জড়িয়ে ধরল তাকে। ওকে দেখে মনসুর বিস্ময়ের ভান করল। তুমি এখনো আছো? অদ্ভুতভাবে ব্রুজোড়া বাঁকল সে। না থাকলেই কি তুমি খুশি হতে? গলাটা কাঁপছিল মরিয়মের। ঘরের মাঝখানে টিপয়টার চারপাশে সাজানো সোফার উপর বসে অকম্পিত স্বরে মনসুর জবাব দিল, এই সহজ কথাটা কি আর বোঝো না তুমি? ওর প্রতিটি কথা তীরের ফলার মতো এসে বিঁধল তার বুকে। ওর মুখের উপর জোর করে দৃষ্টি সরিয়ে নিল মরিয়ম। যে মুখে অত বড় উচ্চারণ করেছে মনসুর, সে মুখের দিকে একটিবারও আর ফিরে তাকাবে না সে। তবু তাকাতে হলো। তবু ওর পাশে এসে দাঁড়ালো মরিয়ম। হাঁটু গেড়ে বসে আশ্চর্য কোমল গলায় শুধালো, আমি চলে গেলে সত্যি খুশি হবে? মনসুর উঠে দাঁড়িয়ে অন্য সোফায় গিয়ে বসল। তারপর জুতোর ফিতে খুলতে খুলতে বিকৃত কণ্ঠে বলল, সত্যি তোমার লজ্জা শরম বলতে কিছু নেই? আকস্মাৎ কোনো জবাব দিতে পারল না মরিয়ম। সারা মুখ আরো ম্লান হয়ে এলো তার। নীরবে মেঝেতে বিছানো কার্পেটের ওপর হিজিবিজি কাটতে কাটতে অবশেষে আস্তে করে বলল, তাহলে তাই হবে। তুমি যা চাও তাই করব আমি। ওর কথাগুলো মনসুর শুনতে পেল কিনা বোঝা গেল না।
কদিন ধরে শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। মাঝে মাঝে একটু থামে, হয়তো ঘন্টা খানেকের জন্যে। তারপর আবার আকাশ কালো করে নেমে আসে ঝপঝপ শব্দে। একটানা বৃষ্টি হলে ফাটলগুলো চুইয়ে সারা ঘরে টপ টপ পানি পড়ে। এ ঘরে সে ঘরে হেঁটে সালেহা বিবি দেখছিলেন কোথায় কোথায় পানি পড়ছে। একটি করে মাটির পাত্র বসিয়ে দিয়ে গেলেন তিনি। হাসিনা বলল, বাড়িওয়ালাকে ডেকে ঘরটা মেরামত করে দিতে বলো না কেন? সালেহা বিবি বললেন, তোর দুলাভাই বলেছে এ মাসের মধ্যে একটা বাড়ি দেখে নিয়ে আর মেরামতের জন্য গা লাগাননি। হাসিনা বলল, কবে যে এ বাড়ি থেকে যাব, একটু ছাদেও উঠতে পারিনি। সালেহা বিবি পড়ার জায়গাগুলো লক্ষ্য করতে করতে বললেন, মাহমুদটার জন্যে, নইলে এতদিনে তোর দুলাভাই এখান থেকে নিয়ে যেত আমাদের। হাসিনা ঠোঁট বাঁকিয়ে বলল, ভাইয়াটা যে কি! কথাটা কানে গেলে নিশ্চয়ই একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে দিত মাহমুদ। এমনিতে কম হইচই করেনি সে। মাকে ডেকে নিয়ে বলেছে, দেখো মা, তোমার জামাইকে বড় বেশি কৃপা দেখাতে নিষেধ করো। আমরা গরিব হতে পারি, কৃপার পাত্র নই। এ পাড়ার আরো ৫০০ পরিবার এমনই ভাঙাচোরা বাড়িতে থাকে। তোমার জামাই পারবে তাদের সবার জন্য নতুন বাড়ির বন্দোবস্ত করে দিতে? আমাদের ওপর অত বদান্যতা কেন? মেয়ে বিয়ে দিয়েছে বলে? দেখ মাহমুদ, সব কাজে তোর এই বেয়ারাপনা ভালো লাগে না আমার, বুঝলি? তীব্র গলায় ওকে আক্রমণ করেছেন মা। এক পয়সার মরদ নেই, মুখে শুধু বড় বড় কথা। আরও অনেকক্ষণ কথা কাটাকাটি করেছে ওরা, কিন্তু এই ধরনের তর্কে সহজে মীমাংসা হয় না, হয়ও নি। মাহমুদের ঘরে পানি পড়ছিল। ওর বইপত্রগুলো আর বিছানাটা একপাশে টেনে রেখে যেখানে যেখানে পানি পড়ছিল সেখানে একটা করে মাটির পাত্র বসিয়ে দিলেন সালেহা বিবি। একরাশ সুরকির গুঁড়ো ঝরে পড়ল ওর সামনে। সালেহা বিবি উপরের দিকে তাকিয়ে দেখলেন কোত্থেকে পড়ল। তারপর চিন্তিত মুখে চলে গেলেন সেখান থেকে। সারা সকাল বৃষ্টি হলো, সারা দুপুর। বিকেলের দিকে মেঘ সরে গিয়ে আকাশে সূর্য উকি দিল। সোনালি রোদ ছড়িয়ে পড়ল দিগন্তে। তসলিম এসেছিল, তাকে নিয়ে পা টিপে টিপে ছাদে ওঠে হাসিনা, আকাশের ছবি নেবে। তসলিম বলল, তোমার ক্যামেরা কেনার কি হলো? হাসিনা বলল, দুলাভাই বলছিলেন বাজারে এখন ভালো ক্যামেরা নেই, এলে কিনে দেবেন উনি। কিনে দেবেন না ছাই? ছাদে এসে তসলিম বলল, বাজারে কত ক্যামেরা, আমাকে টাকা দিয়ে দাও না, আমি কিনে দেব। হাসিনা বলল, আচ্ছা। তসলিম গিয়ে ছাদের মাঝখানে দাঁড়িয়েছিল। হাসিনা চাপা গলায় চিৎকার করে উঠল, ওখানে দাঁড়াবেন না, ভেঙে পড়বে, এ পাশটায় আসুন। কার্নিশের পাশে এসে বসলো ওরা। ক্যামেরাটা খুলে কি করে আকাশের ছবি নিতে হয় ওকে দেখালো তসলিম। আরো কাছে সরে এসে ওর কাঁধের উপর একখানা হাত রেখে ঝুঁকে পড়ে দেখছিল হাসিনা। লেন্সের মধ্য দিয়ে সে দেখতে পেল আকাশটা আবার মেঘে ছেয়ে আসছে, বাতাসে বিক্ষিপ্তভাবে ছুটছে তারা। ক্যামেরাটা বন্ধ করে তসলিম বলল, বৃষ্টি আসতে পারে, আবার নিচে চলো। কাঁধে রাখা হাতটা একটা জোরে চাপ দিয়ে হাসিনা বলল, ওহো, এখন আসবে না। তসলিম বলল, বাজি ধরো, ঠিক আসবে। আসুক, আমি এখন উঠব না। কেন? আমার বসে থাকতে ভালো লাগছে। তসলিম মুখ ফিরিয়ে তাকালো ওর দিকে। হাসিনা ফিক করে হাসলো একটু, তারপর আঁচল দিয়ে ঠোঁট জোড়া চেপে সে বসে রইল চুপচাপ। বৃষ্টি এলো না, সন্ধ্যা নেমে এলো। রাতের অন্ধকার বাইরের পৃথিবী থেকে আড়াল করে দিয়ে গেল ওদের। তসলিম বলল, রাত হয়ে গেছে, নিচে চলো। হুম। কাঁধের ওপর থেকে হাতটা নামিয়ে নিল হাসিনা। অন্ধকারে একজোড়া কটা কটা চোখের দিকে নীরবে অনেকক্ষণ তাকিয়ে থেকে অকস্মাৎ দুহাতে ওর বুকের মধ্যে টেনে নিল তসলিম। হাসিনা কোনো বাধা দিল না, শুধু অস্ফুট স্বরে কি যেন বলল, শোনা গেল না। হাসিনা! নিচে থেকে মায়ের গলা ভেসে এলো। একবার, দুবার, তিনবার। অপূর্ব শিহরণে দুজনে কাঁপছিল ওরা। বাহুবন্ধন শিথিল হয়ে এলো ধীরে ধীরে। ছুটে ছাদ থেকে নেমে এলো হাসিনা। মা, মা গো, ও মা! দৌড়ে এসে সালেহা বিবিকে জড়িয়ে ধরল সে। মা, আমায় ডেকেছো কেন? ও কি, অমন করছিস কেন? জোরে জোরে শ্বাস নিচ্ছিল হাসিনা, চোখে মুখে আনন্দের আবির ছড়ানো। মাকে ছেড়ে দিয়ে দুলু বসেছিল বেঞ্চিতে, তাকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো হাসিনা।
দুলু, দুলু, তোমার পুতুলগুলো কোথায়? চলো দুজনে খেলবো আমরা। কি খেলবে তুমি? পুতুল? না, তোমার পুতুলের সঙ্গে আমার পুতুলের বিয়ে দেবো আজ। দুলু খুশি হলো, আপা আজ তার সঙ্গে পুতুল খেলবে। কিন্তু খানিকক্ষণ পুতুল নিয়ে বসে আপার আর মন বসলো না। ছুটে সে রান্নাঘরে মায়ের কাছে চলে এলো। মা, আজ কি পাক করেছো মা? সালেহা বিবি তরকারিতে খানিকটা লবণ ছিটিয়ে দিয়ে বললেন, নতুন কিছু না, রোজ যা রান্না হয় তাই। মা, আমি রাঁধবো, তুমি ঘরে যাও। তরকারির কড়াই থেকে চোখ তুলে মেয়ের দিকে তাকালেন সালেহা বিবি। রান্নাঘরের ধার যে ঘেঁষে না, আজ তার হঠাৎ পাক করার শখ হলো কেন? থাক, তোমাকে রাঁধতে হবে না, লেখাপড়া করো গিয়ে, যাও। মা, আমি তোমার পাশে বসবো মা। মায়ের পাশে এসে বসে পড়ল হাসিনা। খানিকক্ষণ পর আবার উসখুস করে উঠে গেল সেখান থেকে। নিজের ঘরে এসে টেবিলের ওপর থেকে আয়নাটা তুলে নিয়ে বসল সে। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে নিজেকে দেখল হাসিনা। হেসে দেখল, মুখখানা গম্ভীর করে দেখল, কপট রাগ করে ঠোঁট জোড়া পাকিয়ে কারো সঙ্গে যেন কথা বলল সে। হেরিকেনের আলোয় বসে বইয়ের ওপর চোখ বোলাচ্ছিল মাহমুদ। ভাইয়া, কি করছো? ওর সামনে এসে ঝুঁকে পড়ে কি পড়ছে সে দেখল হাসিনা। ভাইয়া, তুমি একটা বিয়ে করো ভাইয়া, আমাদের বুঝি ভাবি দেখতে ইচ্ছে করে না? কি ব্যাপার, আমার বউ দেখবার জন্য হঠাৎ তোমার মন কেঁদে উঠল কেন? বইয়ের পাতার ওপর চোখ রেখে জবাব দিল মাহমুদ। যাও, নিজের বিয়ের কথা চিন্তা করো গিয়ে। হাসিনার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। ধ্যাৎ, আমি বিয়ে করব না বলে সেখান থেকে পালিয়ে এলো হাসিনা। বিছানায় উপর হয়ে শুয়ে পা জোড়া উপরের দিকে তুলে দোলনার মতো দোলালো সে। তারপর বালিশে মুখ গুজে চোখ বুঝল, মিটিমিটি হাসল। চোখের পাতায় একটি মুখ ভাসছে বারবার, আর একটি ছবি। পালিশটাকে দুহাতে আঁকড়ে ধরল হাসিনা। সারা রাত একটানা বৃষ্টি হলো, সকালেও। অপরাহ্নে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছিল বাইরে। হাসমত আলী অফিসে গেছেন, মাহমুদ তার প্রেসে। বৃষ্টির জন্য হাসিনা আর খোকন স্কুলে যায়নি আজ। সালেহা বিবি ভরে যাওয়া মাটির পাত্রগুলো থেকে পানি ফেলে দিয়ে আবার বসিয়ে দিচ্ছেন পুরনো জায়গায়। টপ টপ পানি পড়ছে ফাটলগুলো থেকে চুইয়ে। মাঝে মধ্যে সুরকির গুঁড়ো ইটের কণা। দুয়ারে কড়া নাড়ার মৃদু শব্দ হতে দরজা খুলে দিয়ে চিৎকার করে উঠল হাসিনা। মা, মাগো, কে এসেছে দেখে যাও মা। একটা চামড়ার সুটকেস হাতে দাঁড়িয়েছিল মরিয়ম। জড়িয়ে ধরে তাকে ভেতরে নিয়ে এলো হাসিনা। দুলো ছুটে এসে আঁচল ধরে দাঁড়ালো তার। মা ডেকে শুধলেন, কে এসেছে রে হাসি? হাসিনা জবাব দিল, আপা এসেছে। সুটকেসটা ওর হাত থেকে নিয়ে নিল হাসিনা। মরিয়ম দুলুকে কোলে তুলে আদর করল। দাদার ঘরে উঁকি মেরে মাহমুদ আছে কিনা দেখল। হাসিনা বলল, সেই ভোরে বেরিয়ে গেছে। মায়ের খাটের উপর এসে বসল মরিয়ম। চারপাশে তাকিয়ে বলল, ইস, ভীষণ পানি পড়েছে তো। কি রে, তুই একা এলি? জামাই আসেনি? কুয়োতলা থেকে আঁচলে হাত মুছতে মুছতে এসে বললেন সালেহা বিবি। জামাই এলো না কেন? মরিয়ম ম্লান হয়ে বলল, কাজের ভীষণ চাপ। খোকন বলল, আমার জন্য টফি আনিসনি আপা? এনেছি। আশপাশ তাকিয়ে সুটকেসটা খোঁজ করল মরিয়ম। হাসিনা বলল, ওটা ও ঘরে রেখে এসেছি, নিয়ে আসি। সুটকেস নিয়ে এলে খুলে দুটো টিন বের করলো মরিয়ম, বিস্কিট আর টফি। বিস্কিটের টিনটা মায়ের হাতে দিয়ে এসে বলল, এটা রেখে দাও মা, নাস্তার সময় দিও। মায়ের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। মেয়ের পাশে এসে বসলেন তিনি। টফির টিনটা খুলে খোকন আর দুলোকে কয়েকটা টফি দিল মরিয়ম। হাসিনাকেও দিল। সালেহা বিবির হাতে এক মুঠো টফি গুজে দিতে তিনি হেসে বললেন, আমায় কেন? হাসিনা বলল, মাকে মিছে মিছে দিচ্ছিস আপা, মা কি খাবে? ওই রাক্ষস দুটোর পেটেই যাবে। বলে তর্জনী দিয়ে দুলু আর খোকনকে দেখালো হাসিনা। খোকন জিভ বের করে ভেঙচি কাটল। ওকে অনুসরণ করে দুলুও জিভ বের করলো হাসিনাকে উদ্দেশ্য করে। হাসিনা দাঁত মুখ খিচে বলল, আবার বের কর না, একেবারে কেটে দেব। একটা টফি কাগজ থেকে ছাড়িয়ে নিয়ে মুখে দিলেন সালেহা বিবি। বার কয়েক চুষে বললেন, বেশ মিষ্টি তো, তুই খাস না কেন, একটা খা না।
মরিয়ম সুটকেসের ডালাটা বন্ধ করলো ধীরে ধীরে। মায়ের অনুরোধ কানে গেল না ওর। মুঠোয় ধরে রাখা টফিগুলো আঁচলে বেঁধে রাখলেন সালেহা বিবি। হাসমত আলীকে আজ খাওয়াবেন একটা, আর মাহমুদকে। এতক্ষণ ইতিউতি নিয়ে ব্যস্ত থাকায় ভালো করে নজরে পড়েনি সালেহা বিবির। এবারে মেয়ের দিকে সন্ধানী দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে তিনি বললেন, হ্যাঁ রে মরিয়ম, তুই এমন শুকিয়ে গেছিস কেন? অসুখ করেছিল নাকি? এই ভয়টাই এতক্ষণ করছিল মরিয়ম। মায়ের চোখে কিছু এড়াবে না তা জানতো সে। গত 1 মাসে শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, সেটা নিজেও বুঝতে পারে মরিয়ম। দিনে রাতে অবিচ্ছন্ন চিন্তার স্রোতে ডুবে থাকলে আঘাতে আর যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে শরীর ভালো থাকার কথা নয়। ওকে চুপ থাকতে দেখে মা আবার বললেন, কি হয়েছিল? হাসিনা বলল, তাই তো, তোকে বড্ড রোগা লাগছে আপা। মরিয়ম পরক্ষণে একটা মিথ্যে কথা বলল, ঠান্ডা লেগে জ্বর হয়েছিল। ওর মুখখানা কোলে নিয়ে মা বললেন, বেশ মেয়ে তো, অসুখ করেছিল আমাদের একটু খবর দিতে পারলি না? আমরা কি পর হয়ে গেছি তোর? হাসিনা বলল, খবর পাঠালে আমি দেখতে যেতাম। চোখ ফেটে কান্না আসছিল মরিয়মের। একটু কাঁদতে পারলে বোধহয় শান্তি পেত সে, কিন্তু কেঁদে সকলকে বিব্রত করতে চায় না মরিয়ম। মায়ের কোল থেকে মাথা তুলে সে বলল, কাপড়টা বদলে নেই মা। সাজরতে আকাশ ফর্সা হয়ে তারা দেখা দিল। একটা মেঘও আকাশে নেই এখন। সালেহা বিবি বললেন, তারা উঠলে কি হবে? এই সময় আকাশটাকে একটু বিশ্বাস নেই, দেখবে আবার ঝুপঝুপ করে নেমে আসবে একটু পরে। হাসমত আলী বললেন, বাড়িওয়ালার সঙ্গে আলাপ হয়েছে, 2-1 দিনের মধ্যে মিস্ত্রি পাঠাবে। 2-1 দিনের কথা বলেছে তো, দেখবে 10 দিন লাগবে। স্বামীর কথার উপর মন্তব্য করলেন সালেহা বিবি। বলে মরিয়মের দিকে তাকালেন তিনি। সবার চোখ এ মুহূর্তে তার উপর গিয়ে পড়েছে, কারণ মনসুর বলেছিল একটা ভালোবাসা দেখে ওদের নিয়ে যাবে। ম্লান মুখে অন্যদিকে তাকিয়ে রইল মরিয়ম। বাবা কিংবা মায়ের দিকে তাকাতে ভয় হলো ওর। যদি তারা সে ব্যাপারে কোনো প্রশ্ন করে, তাহলে এখন কোনো জবাব দিতে পারবে না সে। মনসুর যে অনেক বদলে গেছে, সে খবর তো কারো জানা নেই। একটু পরে সেখান থেকে উঠে হাসিনার কামরায় চলে এলো মরিয়ম। হ্যাঁ রে হাসি, তসলিম এসেছিল না, চলে গেছে? কি একটা কাগজ নিয়ে নাড়াচাড়া করছিল হাসিনা। ও আসতে কাগজ লুকিয়ে ফেলে সে বলল, হ্যাঁ চলে গেছে। ওটা কি রে? না কিছু না। মেঝেতে মাদুর বিছে বই নিয়ে বসলো হাসিনা। ভাইয়ের সঙ্গে দেখা করনি? উনি এসেছেন তো। তাই নাকি? আঁচড়টা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে আবার বেরিয়ে এলো মরিয়ম। বিছানায় চিত হয়ে শুয়ে পায়ের ওপর পা তুলে নিঃশব্দে সিগারেট টানছিল মাহমুদ। ভাইয়া, কেমন আছো? মরিয়ম এসে বসলো মেঝের উপর। মরিয়ম যে? পাজোড়া নামিয়ে রাখলো মাহমুদ। বাবার বাড়ি সফর করতে এসেছো বুঝি? মরিয়ম মৃদু গলায় বলল, তুমি তো একটা দিনও গেলে না। বার কয়েক ঘন ঘন সিগারেটে টান দিল মাহমুদ। তারপর ছাই ফেলে বলল, তুমি জানতে আমি যাব না, তবু মিছে অভিমান করছো। ভাবছ আমি বড় নির্দয়। সত্যি আমি তাই। কারোর জন্য আমার কোনো অনুভূতি নেই। মা, বাবা, ভাই, বোন, এই যে কতগুলো শব্দের সৃষ্টি করেছো তোমরা, একটা অর্থহীন সম্পর্ক ছাড়া এর কোনো মূল্য আছে? অন্তত আমার কাছে নেই। সিগারেটে একটা জোর টান দিয়ে ধোঁয়া ছাড়ল মাহমুদ। তারপর আবার বলল, আমি তো দুটি সম্পর্ক ছাড়া এর কোনো কিছুর অস্তিত্বই দেখি না। ওই বড়লোকগুলোর বাচ্চাগুলো যারা মুরগির মতো টাকার উপর এসে বসে বসে তা দিচ্ছে, আর আমরা গরিবের বাচ্চারা, যাদের ওরা ছোট লোক বলে। এই দুটো সত্য ছাড়া আর কিছুই চোখে পড়ে না আমার। তুমি হয়তো মনে বড় আঘাত পাচ্ছ, কিন্তু কি আর বলবো বলো, ওরা হলো আমাদের মা বাপ, আর আমরা ওদের ছাপোষা চিপ। থাকবে। কেমন আছো বলো? সিগারেটের গোড়াটা ছুঁড়ে ফেলে দিল মাহমুদ। মরিয়ম আঙুল দিয়ে মেঝের দাগ কাটতে কাটতে বলল, ভালো। ভালো যে থাকবে তা জানতাম। ছাদের দিকে তাকিয়ে জবাব দিল মাহমুদ, তোমার মতো কপাল কোটি মেয়ে পেয়ে থাকে। বাড়ি গাড়ি অর্থ সবই পেয়েছো তুমি, আর আমাদের অবস্থাটা একবার দেখো। সারাদিন খেটে এসে এমন খাদের মধ্যে শুয়ে আছি, টপ টপ করে ঘরের মধ্যে বৃষ্টি পড়ছে। এটা নিশ্চয়ই আরামদায়ক নয়, কি বলো?
মরিয়মকে কোনো কথা না বলতে দেখে মাহমুদ আবার বলল, মাঝে মধ্যে কি মনে হয় জানো, পুরুষ হয়ে না জন্মে যদি তোমার মতো সুন্দরী মেয়ে হয়ে জন্মাতাম তাহলে বেশ হতো। কিছুক্ষণ চুপ করে রইল মাহমুদ। মরিয়ম তবু কোনো কথা বলছে না দেখে সে আবার বলল, হ্যাঁ, তোমার সেই বান্ধবীটির কি খবর বলো তো? মরিয়ম মুখ তুলে তাকালো। কার কথা বলছো? মাহমুদ বলল, সেই যে, কি নাম যেন। যাকে, বাদ দাও তার কথা, ওসব জেনে আমার কোনো কাজ নেই। পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বিড়ি আছে কিনা খুঁজে দেখল সে। সালেয়া বিবি এসে খাবার জন্য ডেকে গেলেন সকলকে। ও ঘর থেকে হাসিনার গলা শোনা গেল, আপা খাবি চল। মরিয়ম উঠে পড়ল, ভাইয়া খাবে না? যাও আসছি। মাহমুদ উঠে বসল। রান্নাঘরটা ভিজে থাকায় শোবার ঘরে খাটের পাশে একটা মাদুর বিছিয়ে খাওয়ার আয়োজন করেছেন সালেয়া বিবি। অনেকদিন পরে একসঙ্গে খেতে বসলো ওরা। দুলুকে নিয়ে হাসপাতালে বসলেন সবার ডান দিকটায়, তার পাশে বসলো মাহমুদ, তারপর হাসিনা আর মরিয়ম। একেবারে বাপাসটায় খোকন। সালেয়া বিবি বসলেন সবার দিকে মুখ করে মাঝখানটায়। নিজে খাবেন এবং সকলকে পরিবেশন করবেন তিনি। অনেকদিন পর একসঙ্গে খেতে বসে আনন্দের আভা জেগে উঠল সবার চোখে মুখে। সালেয়া বিবি সবচেয়ে খুশি। ছেলে মেয়েদের একসঙ্গে বসিয়ে খাওয়ানোর তৃপ্তি ও আনন্দ যে কি পরিমাণ সেটা শুধু মাই জানেন। তাদের খাওয়ার মাঝখানে আবার আকাশ কালো করে বৃষ্টি নামল। বাইরে তাকিয়ে হাতটা ধুয়ে উঠতে যাচ্ছিলেন সালেয়া বিবি। হাসিনা বলল, কোথায় যাচ্ছ মা? সালেয়া বিবি বললেন, আবার বৃষ্টি এলো, মাটির ভাণ্ডগুলো জায়গা মতো আছে কিনা দেখে আসি, নইলে সব ভিজে যাবে। মরিয়ম বলল, খেয়ে নাও মা, এই তো বৃষ্টি এলো, অত তাড়াতাড়ি ভিজবে না। মাহমুদ বলল, ভিজলে ভিজুক, তোমাকে আবার খাওয়ার মাঝখানে উঠতে বলল কে? আবার বসে পড়লেন সালেয়া বিবি, কিন্তু বসেও স্বস্তি পেলেন না তিনি। বারবার উপরের দিকে তাকাতে লাগলেন। কোথায় পানি পড়ছে কে জানে। এক মুখ ভাত চিবোতে চিবোতে মাহমুদ বলল, বাবার সেই পুরনো ছাতাটা আছে তো ঘরে? সালেয়া বিবি জবাব দিলেন, আছে। কেন? আমায় প্রেসে যেতে হবে। এই বৃষ্টির মধ্যে? হ্যাঁ, আজ রাতে অনেকগুলো প্রুফ দেখতে হবে আমায়, সব জমা হয়ে আছে। সকলে একবার করে তাকালো মাহমুদের দিকে, তারপরে নীরবে খেতে লাগলো। অনেকদিন পর নিজের সেই পুরনো বিছানাটায় শুয়ে আজ কেমন যেন নতুন ঠেকছিল মরিয়মের। হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে চুপচাপ উদ্দাম বৃষ্টির রিমঝিম গান শুনছিল আর ভাবছিল মনসুরের কথা। লিলি বলে সে ভুল করেছে, হয়তো তাই। সবকিছু ওকে খুলে না বললেও হতো। তাহলে মনসুর নিশ্চয়ই এমন ব্যবহার করতো না তার সাথে। যেমন চলছিল সবকিছু তেমন চলতো। হাসি আর আনন্দের অফুরন্ত স্রোতে ভাসত তারা দুজনে। কিন্তু সত্যকে ঢেকে রাখার কি অর্থ হতে পারে? মরিয়ম জাহেদকে ভালোবেসেছিল, হ্যাঁ, সমস্ত মন প্রাণ দিয়ে, সমস্ত অস্তিত্ব দিয়ে আপনার করে নিতে চেয়েছে। দুটোই সত্যি। মরিয়ম বুঝতে পারে না এই সত্যের সহজ স্বীকৃতিতে ভুল কোথায়। সে কি মিথ্যার মুখোশ পড়লে মনসুর সন্তুষ্ট হতো? দুবার কি মানুষ প্রেমে পড়তে পারে না? মনসুর কেন এমন হয়ে গেল? হাসি ভরা জীবনের মাঝখানে অশ্রু কেন এলো? ভাবতে গিয়ে দু চোখ সজল হয়ে এলো মরিয়মের। ফাটল বেয়ে টপ টপ পানি ঝরে পড়ছে নিচে। সেদিকে চেয়ে চেয়ে একসময় সে মনে মনে ঠিক করল ফিরে গিয়ে মনসুরকে তার এই যন্ত্রণার কথা খুলে বলবে মরিয়ম। করজোড়ে তার কাছে পুরনো দিনগুলো আবার ভিক্ষে চাইবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। জানালা গলিয়ে আসা বাতাসে চুলগুলো উঠছে ওর। এতক্ষণে স্বপ্ন দেখতে শুরু করেছে। মেঝেতে বিছানো মাদুরটার উপর বালিশটা বুকের নিচে দিয়ে উপর হয়ে পা জোড়া ছড়িয়ে দিয়েছে হাসিনা দরজার দিকে। সামনে একটা সাদা কাগজ আর কলম। হেরিকেনের আলোটা আরেকটু বাড়িয়ে দিয়ে সতর্ক দৃষ্টিতে অদূরে চৌকির ওপর শোয়া মরিয়মের দিকে তাকিয়ে ধীরে ধীরে ব্লাউজের ভেতর থেকে একটা চিঠি বের করলো হাসিনা। তসলিমের চিঠি। বিকেল থেকে শুরু করে এ পর্যন্ত ৩-৪ বার চিঠিখানা আগাগোড়া পড়েছে। তবু উত্তর দেবার আগে আরেকবার পড়ে নিল সে। তারপর অতি যত্ন সহকারে গোটা গোটা করে লিখল হাসিনা। প্রিয় লিখেই কেটে দিল। কি সম্বোধন করা যেতে পারে? সে লিখেছে হাসি, সম্বোধন করে। বার কয়েক কাটা ছেটার পর হাসিনা লিখল, তসলিম, তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো।
আর আমাকে ছাড়া বাঁচবে না লিখেছ। আমারও তাই মনে হয়। সেদিন বিকেল থেকে কিছু ভালো লাগছে না আমার। তোমাকে সবসময় দেখতে ইচ্ছে করে। আমার হাতের লেখা ভীষণ খারাপ। আর তোমার মতো গুছিয়ে আমি লিখতে পারি না। বাবা-মা কেউ এ ব্যাপারটা জানে না। সত্যি তোমার জন্য মনটা আমার সবসময় খারাপ হয়ে থাকে। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি দেখতে ভীষণ বিশ্রী। তুমি কত সুন্দর। এখানে এসে চোখজোড়া ঘুমে জড়িয়ে আসছিল হাসিনার। অসমাপ্ত চিঠিটা খাতার মধ্যে লুকিয়ে সেটা বালিশের তলায় রেখে দিল সে। হেরিকেনটা নিভিয়ে দিয়ে সেখানেই শুয়ে পড়ল। ধীরে ধীরে ঘুমের সমুদ্রে তলিয়ে গেল হাসিনা। ঠোঁটের কোণে শুধু ছড়িয়ে রইল এক টুকরো প্রশান্ত হাসি। এ ঘরে বাতি নিভে গেলেও ও ঘরে আলো জ্বলছিল। হাসপাতালি আর সালেহা বিবি তখনও জেগে। টিমটিমে হেরিকেনটা হাতে নিয়ে পুরো বাড়িটা একবার ঘুরে গেলেন সালেহা বিবি, নতুন কোথাও পানি পড়ছে কিনা। সদর দরজাটা বন্ধ না খোলা দেখে গেলেন। হাসিনার গায়ের কাপড়টা উঠে গিয়েছিল, উপর হয়ে সেটা নামিয়ে দিলেন তিনি। তারপর নিজের কামরায় ফিরে এসে হারিকেনটা রাখলেন মেঝের উপর। ওরা কি ঘুমিয়ে পড়েছে? শোবার আয়োজন করতে করতে শুধুলেন হাসপাতালি। হ্যাঁ। কুয়োতলার দিকটার দরজাটা বন্ধ করে দিয়ে খাটের ওপর এসে বসলেন সালেহা বিবি। বাইরে বৃষ্টি ঝরছে রিমঝিম, একটানা বর্ষণ। মাঝে মাঝে দমকা বাতাস দেয়ালের গায়ে লেগে করুণ বিলাপে ছড়িয়ে পড়ছে চারদিকে। পৃথিবীর চোখে অশ্রু ঝরছে বিষণ্ণ ব্যথার চাপে। বাতি নিভিয়ে দাও, শুয়ে পড়ে বললেন হাসমত আলী। হারিকেনটা নিভিয়ে দিতে অন্ধকার গ্রাস করে নিল ঘরটা। কোথায় একটা টিকটিকি ডেকে উঠল টিকটিক শব্দে। দু হাতে নিজের জায়গাটা হাতড়ে নিয়ে কাত হলেন সালেহা বিবি। মাঝখানে দুলু আর খোকন, দুপাশের ওরা দুজন, হাসমত আলী আর সালেহা বিবি। খানিকক্ষণ পর সালেহা বিবি ডাকলেন, শুনছ? ও সাড়া দিলেন হাসমত আলী। ঘুমোচ্ছ নাকি? না। কাল মরিয়মকে ও ব্যাপারটা জিজ্ঞেস করব। কোনটা? মনসুর যে বলেছিল একটা নতুন বাসে নিয়ে যাবে আমাদের। মাহমুদের সঙ্গে আলোচনা করো। বাইরে বৃষ্টির উদ্দাম নৃত্য চলছে। ভেতরে টপ টপ বৃষ্টি পড়ছে ফাটলগুলো বেয়ে, মাঝে মাঝে ভেজা সুরকির গুঁড়ো। শুনছ? আবার সালেহা বিবির গলা। কি? এ বাড়িতে থাকা আর ঠিক হবে না। আমার ভীষণ ভয় করে। হাসমত আলীর কাছ থেকে এবার উত্তর পেলেন না সালেহা বিবি। মৃদু নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে তার। একটু পরে তিনিও তন্দ্রার কোলে ঢলে পড়লেন। এখন সকলে গভীর ঘুমে অচেতন। তখনও বৃষ্টি থামেনি, ইলশে গুড়ির মতো ঝরছে। প্রেসের কাজ শেষ করে দু চোখে ঘুম নিয়ে ভোর হবার কিছু আগে বাসার পথে ফিরে এলো মাহমুদ। গলির মাথায় ৩-৪খানা ফায়ার ব্রিগেডের লাল গাড়ি দাঁড়ানো। গলির ভিতরে আবছা অন্ধকারে লোকজন ভিড় করে আছে। ওকে দেখে চিনতে পেরে অনেকে অবাক চোখে তাকালো। দু একজন এগিয়ে এসে প্রশ্ন করল, আপনি কি বাইরে ছিলেন নাকি? কোথায় ছিলেন আপনি? কোত্থেকে আসছেন? ছেলেপুরুরা ওকে ঘিরে দাঁড়ালো। দুপাশের জীর্ণ দালানের ভাঙা জানালাগুলো দিয়ে বাড়ির ঝিবও উঁকি মেরে দেখল ওকে। প্রশ্নকর্তাদের মুখের দিকে অবাক হয়ে তাকালো মাহমুদ। গলির গলিতে এত ভিড় কেন? ফায়ার ব্রিগেডের লোকগুলোই বা এত ছোটাছুটি করছে কেন? আহা বেচারা! কে যেন একটা দীর্ঘশ্বাস ছাড়ল জানালার উপাস থেকে। কেউ কি বেঁচে নেই? বোধহয় না। সমস্ত দেহটা অজানা শঙ্কায় শিরশির করে উঠল মাহমুদের। মনে হলো হাত পাগুলো সব ভেঙে আসছে তার। দাঁড়িয়ে থাকার শক্তিও পাচ্ছে না সে। তবু দুহাতে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল মাহমুদ। সকলে নীরবে পথ ছেড়ে দিল তাকে। সবাই ভেবেছিল বাসার সামনে একটা তীব্র আর্তনাদে ফেটে পড়বে সে, কিন্তু সে আর্তনাদ করল না। থমকে দাঁড়িয়ে পড়ল। সামনের ভগ্নস্তূপটার দিকে নিশ্চল দৃষ্টিতে তাকিয়ে রইল মাহমুদ। পাতি হাতে ফায়ার ব্রিগেডদের লোক ছুটাছুটি করছে। উদ্ধারের কাজ চালাচ্ছে ওরা। পিছনের বাড়িতে সরু বারান্দাটার ওপর থপ করে বসে পড়ল মাহমুদ। মনে হলো এই মুহূর্তে অনুভূতিগুলো তার মরে গেছে। সে যেন এক শূন্যতায় ডুবে গিয়ে ফাঁপা বেলুনের মতো বাতাসে দুলছে। না, মাথাটা ঘুরছে ওর, দেহটা টলছে, কিন্তু হৃদয়ে কোনো জ্বালা নেই। ধীরে ধীরে ভোরের আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। মাহমুদ তেমনি বসে। একটা কথাও এতক্ষণে বলেনি সে। কি বলবে? পাড়ার লোকেরা আলাপ করছিল নিজেদের মধ্যে।
মাঝরাতে একটা ভয়ঙ্কর শব্দে জেগে উঠে হকচকিয়ে গিয়েছিল সকলে। এমন ভয়াবহ শব্দ কোথা থেকে এলো? পরে তারা একে একে দেখতে পেল হাসমত আলীর বাড়িটা ধসে পড়েছে। ঘর ছেড়ে সকলে ছুটে বেরিয়ে এলো, কিন্তু অন্ধকারে ভাটা ইটের স্তূপ ছাড়া আর কিছু নজরে এলো না কারো। ইটের স্তূপ সরিয়ে একটা মৃতদেহ বের করে স্ট্রেচারে তুলে এনে ওর সামনে মুহূর্ত কয়েকের জন্য দাঁড়ালো ফায়ার ব্রিগেডের 4 জন লোক। এক নজর তাকিয়ে তাতে দাঁত চেপে চোখ জোড়া অন্যদিকে সরিয়ে নিল মাহমুদ। মাথাটা থেতলে গেছে মরিয়মের। কি কতাকার লাগছে এখন তাকে। মারা গেছে সে। কেন মরল? কেনই বা সে গতকাল আসতে গিয়েছিল এখানে? না এলে সে নিশ্চয়ই মরত না। ওদের বাড়ি নিশ্চয়ই ধসে পড়বে না এভাবে। তাহলে মৃত্যুই কি তাকে টেনে এনেছিল এখানে? হাসিনার মৃতদেহটা আবিষ্কৃত হলো একটু পরে। গলাটা ভেঙে গেছে তার, ঝুলে আছে দেহ থেকে। মাহমুদের মনে হলো ওর ঠোঁটের কোণে এক টুকরো হাসি লেগে আছে। মেয়েটা কি হাসতে হাসতে মারা গেছে? এই বয়সে যদি মারা যেতে হলো তবে জন্মেছিল কেন? আর এখন সে কোথায় আছে? মৃত্যুর পর কোথায় যায় মানুষ? কাল তাদের সকলকে দেখেছে মাহমুদ। হাসছিল, কথা বলছিল, হেঁটে বেড়াচ্ছিল এ ঘর থেকে সে ঘরে। এখন তারা কোথায়? তাদের দেহগুলো এখনো দেখতে পাচ্ছে সে, কিন্তু তারা নেই। কেন এমন হলো? চারপাশে লোকজনের কোলাহল বেড়েছে এখন। মানুষের ভিড়। ছেলে বুড়ো জোয়ান মরদ গিজগিজ করছে এসে। মাহমুদ উদাস দৃষ্টি মেলে তাকালো সবার দিকে। খবর পেয়ে থানা থেকে একদল পুলিশও এসেছে। দুলুর মৃতদেহটা স্ট্রেচারে করে সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো। মাথার মগজগুলো সব বেরিয়ে গেছে ওর। সারা দেহ রক্তে চপচপ করছে। আহা বাচ্চাটা, কি যেন আফসোস করছিল। অমন করে মরতে হলো কেন? তাতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল মাহমুদ। পরক্ষণে ওর মনে হলো, তাই তো, সেও মারা যেতে পারত। রাতে বাসায় থাকলে সেও মরত, আর অমনি স্ট্রেচারে করে মৃতদেহটা নিয়ে যাওয়া হতো তার। তারপর কবর দেওয়া হতো আজিমপুর গোরস্থানে। তারপর কি হতো? কোথায় থাকতো? কোথায় যেত মাহমুদ? ভাবতে গিয়ে তার মনে হলো দেহের লোমগুলো সব খাড়া হয়ে গেছে, ঘাম দিচ্ছে সারা গায়ে। হাসমত আলী সাহেবের বড় ছেলে আপনি, তাই না? সামনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে। কেন, কি চাই আপনার? অদ্ভুত গলায় জবাব দিল মাহমুদ। যারা মারা গেছেন তাদের সম্পর্কে আপনার কাছ থেকে একটা রিপোর্ট নিতে হবে। কি করবেন রিপোর্ট নিয়ে? হঠাৎ চিৎকার করে উঠল মাহমুদ। পারবেন ওই বড়লোকের বাচ্চাগুলোকে শুলে চড়াতে? কি করবেন আপনারা রিপোর্ট নিয়ে? পুলিশ অফিসার হকচকিয়ে গেল। ভিড়ের মধ্যে থেকে কি একজন বলল, পুলিশ লাইনের লোকগুলোর মাথায় কি গোবর পোড়া থাকে নাকি মশাই? এ সময় তাকে জ্বালাতে গেছেন কেন? আর সময় নেই? অল্প কটি কথা বলে রীতিমতো হাঁপাচ্ছিল মাহমুদ। দুহাতে কপালটা চেপে ধরে চুপচাপ বসে রইল সে। সারা দেহ বেয়ে ঘাম ঝরছে তার। বিকেলে আজিমপুর গোরস্থানে কবরস্থ করা হলো মৃতদেহগুলোকে। খবর পেয়ে মনসুর এসেছিল। বোবা হয়ে গেছে সে। সবকিছু কেমন আকস্মিক অস্বাভাবিক মনে হলো তার। এতক্ষণ মাহমুদের সঙ্গে একটা কথাও হয়নি। দুজনে নির্বাক। গোরস্থান থেকে বেরিয়ে এসে কাপা গলায় বলল, এখন কোথায় যাবেন ভাইজান? মাহমুদ নীরবে পথ চলতে লাগলো। পেছন থেকে এসে ওর একখানা হাত ধরল মনসুর। ঢোক গিলে বলল, আমার ওখানে চলুন ভাইজান। এতক্ষণে ওর দিকে তাকালো মাহমুদ। একটা অর্থহীন দৃষ্টি তুলে দেখল তাকে। তারপর ধীরে ধীরে হাতখানা ছাড়িয়ে নিয়ে টলতে টলতে সামনে এগিয়ে গেল সে। মনসুর কাতর গলায় বলল, আমাকে ভুল বুঝবেন না। মাহমুদের কানে কথাটা এলো কিনা বোঝা গেল না। আগের মতো পথ চলতে লাগলো সে। পুরো সন্ধেটা পথে পথে ঘুরে কাটিয়ে দিল মাহমুদ। সেও মরতে পারত, কিন্তু বেঁচে গেছে। অদ্ভুতভাবে বেঁচে গেছে সে। কাল যারা ছিল আজ তারা নেই। নেই। এই কথা ভাবতে গিয়ে বিশ্বাস হলো না তার। মনে হলো তারা বেঁচে আছে। তাদের কথাবার্তা সব শুনতে পাচ্ছে সে, দেখতে পাচ্ছে তাদের, কিন্তু তারা নেই। এ জীবনে দ্বিতীয়বার সেই রক্তমাংসের দেহগুলোকে দেখতে পাবে না মাহমুদ। তারা গেছে চিরতরে। ছেড়ে গেছে এই পৃথিবীর মায়া। সারা দেহটা যন্ত্রণায় কুঁকড়ে এলো। মাথার শিরাগুলো বুঝি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে।
বিশ্রামাগারের দোরগোড়ায় পা রাখতে কেরোসিন কাঠের কাউন্টারের ওপাশ থেকে ক্ষুধাবক্স ঝুঁকে পড়ে তাকালো ওর দিকে। খবরটা ইতিমধ্যে কানে এসেছে তার। কাউন্টার ছেড়ে বেরিয়ে এসে ওর পাশে দাঁড়ালো ক্ষুধাবক্স। আস্তে ওর পিঠের উপর একখানা হাত রেখে মৃদু গলায় বলল, আমি সব শুনেছি মাহমুদ সাহেব। কি আর করবেন, সব খোদার ইচ্ছা। মাহমুদ তার লাল টকটকে একজোড়া চোখ মেলে তাকালো ওর দিকে। তারপর অকস্মাৎ দুহাতে ওর গলাটা টিপে ধরে চিৎকার করে উঠল সে। সব খোদার ইচ্ছে? শালা জুচ্চুরির আর জায়গা পাওনি? গলাটা টিপে এখনই মেরে ফেলবো তোমায়, দেখি কে বাঁচাতে আসে। তীব্র আর্তনাদ করে ছিটকে সকলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। টলতে টলতে আবার বাইরে বেরিয়ে এলো মাহমুদ। আরো অনেকক্ষণ রাস্তায় ঘুরে বেড়ালো সে। মাঝরাতে প্রেসে এসে লম্বা বেঞ্চিটার ওপর শুয়ে পড়ল মাহমুদ। ম্যানেজার তাকে দেখে কি যেন জিজ্ঞেস করলো। কিছু কানে গেল না ওর। লাল চোখ জোড়া মিলে একবার তাকিয়ে আবার চোখ মুছল সে। ম্যানেজার উঠে এসে ঝুঁকে পড়ে দেখলো ওকে। তারপর গায়ে হাত লাগতে আটকে উঠল। পরপর 4টে দিন জ্বরে অচৈতন্য রইল মাহমুদ। প্রলাপ বকল, ঘুমোলো, আবার প্রলাপ বকল। চতুর্থ দিনের মাথায় জ্ঞান ফিরে আসতে চোখ খুলে মাহমুদ দেখল একটা অপরিচিত মুখ ঝুঁকে পড়ে দেখছে তাকে। প্রথমে মনে হলো মরিয়ম, তারপর মনে হলো হাসিনা, অবশেষে ভালো করে তাকিয়ে দেখল লিলি। লিলি দাঁড়িয়ে। আমি কোথায় আছি এখন? কাতর গলায় প্রশ্ন করল মাহমুদ, সারা মুখে বিস্ময়। লিলি মাথার কাছ থেকে পাশে এসে বসল তার। বলল, কেমন লাগছে এখন আপনার? আমার কি হয়েছে? কোথায় আছি আমি? মা, ওরা কোথায়? একসঙ্গে 3টি প্রশ্ন করল মাহমুদ। বিস্ময় ঘোর এখনো কাটেনি তার। লিলি মুখখানা সরিয়ে নিল অন্যদিকে। ধীরে ধীরে সবকিছু মনে পড়ল মাহমুদের। মা, বাবা, মরিয়ম, হাসিনা, দুলু, খুকুন, একে একে সবার কথা মনে পড়ল তার। মৃত দেহগুলো ভেসে উঠল চোখের উপর। তাই তো, তারা সকলে মারা গেছে। আজিমপুর গোরস্থানে কবর দেওয়া হয়েছে তাদের। কেন এমন হলো? কেন তারা মারা গেল? সারা বুক যন্ত্রণায় ফেটে পড়তে চাইল তার। প্রবাদ দৃষ্টি মেলে অসহায়ভাবে সে তাকালো লিলির দিকে। লিলি ঝুঁকে পড়ে আবার জিজ্ঞেস করল, কেমন লাগছে এখন আপনার? গত 4 দিন ধরে অচৈতন্য হয়ে আছেন। মনসুর সাহেব সহ কত জায়গায় খুঁজেছি আপনাকে। শেষে প্রেসে গিয়ে দেখলাম জ্বরে বেহুশ হয়ে আছেন। এখন কেমন লাগছে আপনার? একে একে বিশ্রামাগারে যাওয়া আর প্রেসে এসে বেঞ্চের ওপর শুয়ে পড়ার ছবিটা ভেসে উঠল চোখে। কিন্তু সবকিছু ছাপিয়ে মৃতদেহগুলো আবার দেখা দিল চোখে। বুকটা শূন্যতায় হু হু করে উঠল। কান্না এলো তার। বেদনা জড়িত গলায় সে বলল, কেন এমন হলো বলতে পারেন? কেন এমন হলো? আমার যে কেউ রইল না, আর কেউ না। আমি কেমন করে বাঁচব? ধীরে ধীরে মুখখানা ওর মাথার উপর নামিয়ে আনলো লিলি। দু চোখে অশ্রু ঝরছে তার। কান্না ভরা গলায় সে কানে কানে বলল, হ্যাঁ আমি আছি। আমি যে তোমার, ওগো, বিশ্বাস করো, আমি আছি। ওগো, একবার মুখখানা তুলে তাকাও আমার দিকে, একটিবার চেয়ে দেখো। উপসংহার। সকালের ডাকে আসা চিঠিখানা বার কয়েক নেড়েচেড়ে দেখল লিলি। আঁকাবাঁকা অক্ষরে মাহমুদের নাম আর ঠিকানা লেখা, অপরিচিত হস্তাক্ষর। দুপুরে সে বাসায় এলে লিলি বলল, তোমার চিঠি এসেছে একখানা, টেবিলের ওপর রাখা আছে। খামটা ছিঁড়ে চিঠিখানা পড়ল মাহমুদ। শাহাদাত লিখেছে, ভৈরব থেকে। মাহমুদ, অনেকদিন তোমাদের কোনো খোঁজ খবর পাইনি। জানি না কেমন আছো। আজ বড় বিপদে পড়ে চিঠি লিখছি তোমায়। জানি এই বিপদ থেকে তুমি কেন, কেউ উদ্ধার করতে পারবে না আমায়। তবু মানসিক অশান্তির চরম মুহূর্তে নিজের দুঃখের কথা ব্যক্ত করার মতো তুমি ছাড়া আর কাউকে পেলাম না, তাই লিখছি। আমিনার যক্ষ্মা হয়েছে। ঢাকা থাকতে রোগের প্রাথমিক লক্ষণগুলো দেখা দিয়েছিল। এখন বোধহয় তার শেষ দিন ঘনিয়ে এলো। তুমি হয়তো অবাক হয়ে ভাবছো, এতদিন পরে এই খবরটা তোমাকে জানাতে গেলাম কেন। আসলে আমিও এই ব্যাপারে প্রায় অজ্ঞ ছিলাম। আমাকে সে কিছুই জানতে দেয়নি। মাঝে মাঝে লক্ষ্য করতাম, একটানা অনেকক্ষণ ধরে খুব খুব করে কাশত সে। বড় বেশি কাশত। কখনো কখনো তার কাপড়ে রক্তের ছিটে ফোটার দাগ দেখে প্রশ্ন করেছে, কিন্তু কোনো উত্তর পাইনি। আবার একদিন রাতে অকস্মাৎ রক্তবমি করতে করতে মূর্ছা গেল সে। ডাক্তার ডাকলাম। রোগী দেখে তিনি ভীষণ গালাগাল দিলেন আমায়।
বললেন তক্ষুনি ঢাকায় নিয়ে যেতে। একদিন ভাইদের অমত এসে বিয়ে করেছিল আমায়। ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল মাথা উঁচিয়ে। সেসব কথা তুমি জানো। ভাইদের কাছ থেকে অনেক লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল তাকে। আজ তাদের সামনে তিল করতে মরতে সে রাজি নয়। টাকা পয়সার জন্য হাত পাতবে এ কথা কল্পনাও করতে পারে না সে। এদিকে আয় বড় কমে গেছে। দোকানের অবস্থা খুব ভালো নয়। লোকের হাতে টাকা নেই। চাহিদা থাকলেও জিনিসপত্র কিনবে কি দিয়ে? জীবনে কিছুই করতে পারলাম না মাহমুদ। আমেনার জন্যেও যে এ মুহূর্তে কিছু করতে পারবো ভরসা হয় না। সারাটা জীবন ও শুধু আমাকে দিয়ে গেল। ওকে আমি কিছু দিতে পারলাম না। দোয়া করো ওর সঙ্গে আমিও যেন কবরে যেতে পারি। এ দুনিয়াতে এর চেয়ে বড় কোনো চাওয়া কিংবা পাওয়া আর নেই আমার। ছেলেমেয়েগুলোর জন্য মাঝে মাঝে ভাবনা হয়, খোদা দিয়েছেন, খোদাই ওদের চালিয়ে নেবেন। এতক্ষণ শুধু নিজের কথা লিখলাম, কিছু মনে করো না। তোমার দিনকাল কেমন চলছে জানিও। লিলি কেমন আছে? মিতাকে আমার চুম্বন দিও। তোমার শাহাদাত। চিঠিখানা একবার পড়ে শেষ করে আবার পড়ল মাহমুদ। তারপর চোয়ালে হাত রেখে অনেকক্ষণ বসে বসে অনেক কিছু ভাবল সে। মিতাকে কোলে নিয়ে লিলি এসে পাশে দাঁড়ালো। মৃদু গলায় শুধল, কার চিঠি ওটা? মাহমুদ বলল, শাহাদাত লিখেছে। লিলি জানতে চাইল, ওরা ভালো তো? মাহমুদ চিঠিখানা এগিয়ে দিল ওর দিকে। লিলির পড়া শেষ হলে মাহমুদ আস্তে আস্তে বলল, আমাকে এক্ষুনি আবার বেরোতে হচ্ছে লিলি। এই অবেলায় কোথায় যাবে? লিলি সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। মাহমুদ ধীর গলায় বলল, আমি নাকি এখানে নিয়ে আসার জন্য একখানা টেলিগ্রাম করব ভাবছি। লিলির মুখখানা অকস্মাৎ ম্লান হয়ে গেল। ইতস্তত করে সে বলল, এখানে আনবে? মাহমুদ লক্ষ্য করল লিলি ভয় পেয়েছে। একটা যক্ষা রোগীকে বাসায় আনা হবে, বিশেষ করে যে ঘরে একটি বাচ্চা মেয়ে রয়েছে সেখানে। ভাবতে আতঙ্ক বোধ করছে লিলি। ওর খুব কাছে এগিয়ে এসে শান্ত গলায় মাহমুদ বলল, আমার যদি কোনো কঠিন অসুখ হয় তাহলে কি তুমি আমাকে দূরে সরিয়ে দিতে পারবে লিলি? তবে ওর জন্য তুমি ভয় করছো কেন? লিলি গভীর কণ্ঠে জবাব দিল, ওটা যা ছোঁয়াচে রোগ। না, ওকে এখানে আনতে পারবে না তুমি। মিতাকে বুকের মধ্যে দৃঢ়ভাবে জড়িয়ে ধরল সে। দেখো, তোমাদের এই স্বভাবটা আমার একেবারে পছন্দ হয় না। সহসা রেগে উঠল মাহমুদ। সবসময় নিজেকে নিয়ে চিন্তা করো তোমরা। লিলির চোখে মুখে কোনো ভাবান্তর হলো না। মিতাকে কোলে নিয়ে জানালার পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। মাহমুদ নীরব। পায়ের শব্দে লিলি ফিরে তাকিয়ে দেখল বাইরে বেরিয়ে গেল মাহমুদ। রাস্তায় নেমে কাছের পোস্ট অফিস থেকে শাহাদাতকে একখানা টেলিগ্রাম করে দিয়ে অল্পক্ষণের মধ্যে আবার ফিরে এলো মাহমুদ। এসে বিছানায় চুপচাপ শুয়ে পড়ল সে। লিলি তখনও জানালার পাশে দাঁড়িয়ে হাতের নখ খুঁটছে। মিতাকে সে একটু আগে শুয়ে দিয়েছে তার দোলনায়। ঈষৎ তন্দ্রায় চোখ জোড়া জড়িয়ে আসছিল মাহমুদের। লিলির ডাকে চোখ মেলে তাকালো সে। লিলি কোমল কণ্ঠে ডাকল, শুনছ? মাহমুদ আস্তে শুধল, কি? আমি বলছিলাম কি, টেলিগ্রাম করে কি হবে? ওর কাছে এসে বলল লিলি, তার চেয়ে তুমি নিজে গিয়ে নিয়ে এসো ওকে। লিলির কণ্ঠস্বরটা এখন সহানুভূতির সুরে ভরা। মাহমুদ দুহাতে ওকে কাছে টেনে নিয়ে মৃদু স্বরে বলল, আমি জানতাম লিলি, তুমি ওকে দূরে সরিয়ে দিতে পারবে না। লিলি সলজ্জে হেসে ঘুমন্ত মিতার দিকে তাকালো এক পলক। কিছু বলল না। কাল মিতার জন্মদিন। রাতে শুয়ে শুয়ে অনেকক্ষণ সে ব্যাপারে আলোচনা করেছে ওরা। মাহমুদ বলেছে, বেশি লোককে ডাকা চলবে না, ওতে অনুষ্ঠানের সৌন্দর্য ক্ষুণ্ণ হয়। ওর বাহুর উপর মাথা রেখে লিলি শুধিয়েছে, তুমি কাকে কাকে বলতে চাও? মাহমুদ মৃদুস্বরে বলেছে, রফিককে বলবো, আর বলবো নঈমকে। আমি মনসুরকে বলে দিয়েছি, বউকে সঙ্গে নিয়ে সে আসবে। লিলি আস্তে করে বলেছে, তসলিমকেও খবর দিয়েছি। মাহমুদ সংক্ষেপে বলেছে, ঠিক আছে। তারপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে ওরা। ভোরে উঠে হাত মুখ ধুয়ে চা নাস্তা পরে মাহমুদ যখন বেরোতে যাবে তখন লিলি স্মরণ করিয়ে দিল, যাদের বলার আছে এবেলা বলে এসো। আর শোনো, ভৈরবে কবে যাচ্ছ তুমি? যাওয়ার পথে থামল মাহমুদ। থেমে বলল, দেখি, কাল কিংবা পরশু যাব। আমিনা যেমন মেয়ে, নিশ্চয়ই আসতে চাইবে না।
টেলিগ্রামটা পেয়েছি কিনা কে জানে। কাটা কাটা কথাগুলো বলে রাস্তায় নেমে এলো সে। জিন্না এভিনিউতে নতুন অফিস করেছে রফিক। এখন আর অন্যের অধীনে কাজ করছে না। সে নিজস্ব কোম্পানি খুলেছে একটা। স্বাধীন ব্যবসা তার। বড় বড় কন্ট্রাক্ট পাচ্ছে আজকাল। রাস্তা মেরামত, বাড়িঘর তৈরি কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় ইট চুন সুরকি ও লোহালক্কর সরবরাহের কন্ট্রাক্ট। প্রেস হয়ে যখন রফিকের অফিসে পৌঁছালো মাহমুদ, তখন বেশ বেলা হয়েছে। বাইরের ঘরে কয়েকজন কর্মচারী নীরবে কাজ করছে। তাদের একপাশে নঈমকে দেখতে পেল মাহমুদ। মস্ত বড় একটা খাতার উপর ঝুঁকে পড়ে কি যেন হিসেব করছে সে। ওর দিকে চোখ পড়তে ইশারায় কাছে ডাকলো। মাহমুদ চেয়ে কি মনে করে? মাহমুদ বলল, কাল মিতার জন্মদিন, তাই তোমাদের নেমন্তন্ন করতে এলাম। রফিক আছে কি? আছে। পর্দা ঝোলানো চেম্বারটা আঙুল দিয়ে দেখিয়ে নঈম বলল, একটু আগে এসেছে। যাও না, দেখা করো গিয়ে। এই শোনো। হঠাৎ কি মনে হতে ওকে আবার ডাকলো নঈম। তোমার সঙ্গে একটা কথা আছে, ভীষণ সিরিয়াস কথা, বসো বলছি। মাহমুদ বসল। সামনে খোলা খাতাটা বন্ধ করে একপাশে ঠেলে রেখে দিল নঈম। চারপাশে তাকিয়ে চাপা গলায় ধীরে ধীরে বলল, রফিক একটা মেয়েকে ভালোবাসতো মনে আছে তোমার? হ্যাঁ। মাহমুদ মাথা দুলিয়ে সায় দিল। সে মেয়েটা এখনো তাকে ভালোবাসে। হুম। আজ কদিন ধরে রফিক কি বলছে জানো? না। বলেছে? বলতে গিয়ে বার কয়েক নড়ে চড়ে বসল। রফিক বলেছে মেয়েটাকে নাকি আমাকে বিয়ে করতে হবে। সে কি? মাহমুদ সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো ওর দিকে। তুমি বিয়ে করতে যাবে কেন? দেখো তো মজা। ঠোঁটের ফাঁকে মিটিমিটি হাসল নয়। এককালে ভালোবাসতো রফিক, এ কথা ঠিক। এখন সেসব কোথায় চলে গেছে। কিন্তু মেয়েটা ভীষণ হ্যাংলা, কিছুতে আর পিছু ছাড়বে না। এখন হয়েছে কি? বলতে গিয়ে আরো সামনে ঝুঁকে এলো সে। চাপা গলায় বলল, মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। অ্যাবর্শন করার জন্য চাপ দিয়েছিল রফিক, কিন্তু মেয়েটা কিছুতে রাজি হচ্ছে না। মাঝখান থেকে বড় বিপদে পড়ে গেছে রফিক। তাই আজ কদিন ধরে সে আমায় ধরে বসেছে। বলেছে আমার বেতন আরো বাড়িয়ে দেবে, আর বিয়ের খরচপত্র সবও নিজে বহন করবে। নঈম হাসল। মাহমুদ নীরব। সারা দেহ তার পাথর হয়ে গেছে। ওকে চুপ থাকতে দেখে নঈম আবার বলল, বন্ধু হিসেবে ওর দুঃসময় ওকে বাঁচানো উচিত, সে কথা আমি বুঝি। কিন্তু কিছু বলতে গিয়ে ইতস্তত করছিল নঈম। সহসা উঠে দাঁড়ালো মাহমুদ। ও কি, চললে কোথায়? বসো। নঈম অবাক চোখে তাকালো ওর দিকে। মাহমুদ মৃদু গলায় বলল, কাজ আছে, চলি এখন। রফিকের সঙ্গে দেখা করবে না? না। দ্রুত পায়ে বেরিয়ে আসছিল মাহমুদ। পেছনে রফিকের উচ্ছ্বাস ভরা কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালো সে। আরে মাহমুদ যে, ও কি, এসে চুপি চুপি আবার চলে যাচ্ছ? মাহমুদকে পেয়ে অধীনস্থ কর্মচারীদের উপস্থিতি যেন ভুলে গেছে সে। এগিয়ে এসে ওর একখানা হাত চেপে ধরে বলল, এসো, তোমার সঙ্গে কথা আছে আমার। এসো। মাহমুদ বলল, না, আমার কাজ আছে, যাই এখন। কাজ, কাজ আর কাজ। কাজ কি শুধু তোমার একার? আমি বেকার নই, আমারও কাজ আছে। এসো, একটু বসে যাবে। মাহমুদকে সঙ্গে নিয়ে চেম্বারে ফিরে আসার পথে আর চোখে একবার নঈমের দিকে তাকালো রফিক। লম্বা খাতাটার ওপর ঝুঁকে পড়ে গভীর মনোযোগ সহকারে হিসাব মেলাচ্ছে। সোনালি রঙের কেস থেকে একটা সিগারেট বের করে দুঠোঁটের ফাঁকে গুজে দিল রফিক। আরেকটা সিগারেট মাহমুদকে দিল। তারপর বলল, তোমরা আসো না, এলে কত ভালো লাগে সে আর কি বলবো। এই সারাদিন ব্যস্ত থাকি, যখন একটু অবকাশ পাই তখন তোমাদের কাছে পাইনি। কেমন আছো বলো? বউ আর মেয়ে ভালো আছে তো? কলিং বেল বাজিয়ে বেয়ারাকে ডাকলো সে। 2 কাপ চা আনার ফরমাইশ দিল। তারপর আবার বলতে লাগলো, খোদা বক্সের দোকানে আজকাল যাও না? আমি যাই না অনেকদিন হলো। সেদিন পাশ দিয়ে আসছিলাম, দেখলাম বেশ চলছে ওর রেস্তোরাঁ। আজকাল রেকর্ডে সারাদিন ধরে হিন্দি গান বাজায় সে। দেয়ালে অনেকগুলো ফিল্ম স্টারের ছবি ঝুলিয়ে রেখেছে। দেখলাম কুর্তিদের ভিড়। বেশ চলছে, তাই না? একটানা কথা বলে গেলেও মাহমুদ লক্ষ্য করল অবচেতন মনে কি যেন ভাবছে রফিক। চা খেয়ে আরেকটা সিগারেট ধরালো সে। চেয়ারে হেলান দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বলল, নঈমের একটা বিয়ে দিতে চাই। দিন দিন ও বড় খেয়ালি হয়ে যাচ্ছে। ওর সংসারী হওয়া উচিত।
আর চোখে একবার মাহমুদের দিকে তাকালো সে। মাহমুদ বলল, তুমি নিজেকে চিরকুমার থাকবে নাকি? না, মোটেই না। সামনে এগিয়ে সে টেবিলের ওপর দুহাতে কনুই রেখে পরক্ষণে জবাব দিল, তবে হ্যাঁ, আপাতত ও ধরনের কোনো প্ল্যান নেই আমার। সময় কোথায় বলো? সময় থাকলে তবু চিন্তা করা যেত। মাহমুদ হাসল। রফিক ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সহসা বলল, নঈমকে তুমি একটু বোঝাতে পারো? তোমার কথা সে নিশ্চয়ই শুনবে। ওর জন্য ভালো একটা মেয়ে ঠিক করেছি আমি, কিন্তু ও রাজি হচ্ছে না। বললাম সব খরচা আমার, তবু। আরও কি যেন বলতে যাচ্ছিল সে। মাহমুদ মাঝখানে বাধা দিয়ে বলল, ওর জন্য অত মাথা ঘামিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করা কি উচিত হচ্ছে? বলে উঠে দাঁড়ালো মাহমুদ, চলি আজ। আরে শোনো, দাঁড়াও। রফিক পেছন থেকে ডাকলো, কি জন্য এসেছিলে? কিছু বললে না তো? এমনি, বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো সে। পাখার নিচে বসেও এতক্ষণে রীতিমতো ঘেমে উঠেছে মাহমুদ। মিতার জন্মদিনে বড় রকমের কোনো আয়োজন করেনি ওরা। কিছু প্যাস্ট্রি, ডালমোট আর কলা, 1 কাপ চা সকলের জন্য। বিকেলে আমন্ত্রিত অতিথিরা একে একে এলো। মনসুর আর সেলিনা, তসলিম আর নঈম। ছোট ঘরে বেশি লোককে বসাবার জায়গা নেই, তাই অনেককে বলতে পারেনি ওরা। তবু ছোটখাটো আয়োজনটা বেশ জমে উঠল অল্পক্ষণে। মিতাকে আগে থেকে সুন্দর করে সাজিয়ে রেখেছিল লিলি। কোলে নিয়ে সবাই আদর করলো তাকে। সেলিনা বলল, দেখতে ঠিক মায়ের মতো হয়েছে। মনসুর বলল, রংটা পেয়েছে বাবার। লিলি বলল, মেয়ে হয়ে বিপদ হলো, ছেলে হলে তোমাদের জামাই বানাতাম। সেলিনা বলল, আমার কিন্তু ছেলে হবে, দেখো লিলি আপা। মনসুর বলল, আমি কিন্তু মেয়ে চাই। সেলিনা ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি চাইলেই হলো নাকি? হয়েছে, মানবিমানের পালাটা তোমরা বাসায় গিয়ে করো। লিলি হেসে বলল, এখন সবাই মিলে মিতার স্বাস্থ্য পান করব আমরা। মেয়েকে মাহমুদের কোলে বাড়িয়ে দিয়ে খাবারগুলো এনে টেবিলে সাজিয়ে রাখলো লিলি। সবার অনুরোধে নঈম একটা গান গেয়ে শোনালো ওদের। তারপর খাওয়ার পালা। পেস্ট্রি, ডালমুট, কলা, সর্বশেষে চা। তসলিমের দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে লিলি মৃদু হেসে বলল, তুমি একা এলে? রানুকে আনলে না যে? তসলিম লজ্জা পেয়ে বলল, আসার কথা ছিল, কিন্তু বাসা থেকে বেরোতে পারেনিও। লিলি মুখ টিপে আবার হাসল। ওর বাবা মা বুঝি ওকে নজরে রেখেছে আজকাল। তসলিম দ্রুত ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ। মনসুর চায়ের কাপে চুমুক দিয়ে জিজ্ঞেস করলো, বিয়ের দিন তারিখ কি এখনো ঠিক হয়নি? না, এখনো কথা চলছে, মৃদু গলায় জবাব দিল তসলিম। লিলি আবার ঠোঁট টিপে হেসে বলল, বেচারা বড় অস্থির হয়ে পড়েছে। তসলিম লজ্জা লাল হয়ে গিয়ে বলল, তোমাকে বলেছে আর কি, শুধু শুধু বাজে কথা বলো। চা নাস্তা শেষ হলে আরো অনেকক্ষণ গল্প করলো ওরা। সিনেমা নিয়ে আলোচনা করলো, পত্রপত্রিকা আর রাজনীতি নিয়ে তর্ক বিতর্ক হলো। তারপর একে একে বিদায় নিয়ে চলে গেল সবাই। মিতাকে কোলে নিয়ে আদর করছিল মাহমুদ। লিলি বলল, তোমার কি হয়েছে বলো তো? সবাই এত কথা বললো, তুমি একটা কথাও বললে না। মাহমুদ হাত বাড়িয়ে ওকে কাছে টেনে নিয়ে বলল, তুমি তো জানো লিলি, অতিরিক্ত হুল্লোড় ভালো লাগে না আমার। তাই বলে বুঝি একটা কথাও বলতে হবে না? কপট অভিমান করে লিলি বলল, ওরা কি মনে করলো বলো তো? কেন, তুমি তো কথা বলেছো সবার সাথে। মাহমুদ জবাব দিল মৃদু গলায়। মিতা ঘুমিয়ে পড়েছে কোলে। লিলি বিছানায় নিয়ে শোয়ালো তাকে। কপালে একটা চুমু খেয়ে আদর করল। গায়ের কাপড়টা মিতার আস্তে করে টেনে দিল সে। টেবিলের উপর সাজিয়ে রাখা হয়েছে সার বই। মাহমুদ বইগুলো উল্টে খোঁজ করছিল খাতাটা। হঠাৎ একটা বই থেকে কি যেন পড়ে গেল মাটিতে। উপর হয়ে ওটা হাতে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল লিলি। মাহমুদ বলল, কি ওটা? বলতে বলতে লিলির পেছনে এসে দাঁড়ালো সে। লিলির হাতে একখানা ফটো, গ্রুপ ফটো। হাসমত আলী, মাহমুদ, সালেহা বিবি, মরিয়ম, হাসিনা সকলে আছে। তসলিম তুলেছিল ওটা, আজও মনে আছে মাহমুদের। ফটোর দিকে চেয়ে মৃদু গলায় লিলি জিজ্ঞেস করল, বছর হলো? মাহমুদ ওর কাঁধে হাত জোড়া রেখে বলল, 5 বছর। 5টা বছর চলে গেছে, তাই না? লিলির দৃষ্টি তখনও হাতে ধরে রাখা ফটোটার উপর। ধীরে ধীরে মাহমুদের দিকে ঘুরে দাঁড়িয়ে
ওর মুখে চোখ তুলে তাকালো লিলি। চোখ জোড়া পানিতে টলমল করছে ওর। দুজনে মৌন, দুজনে নীরব। মাহমুদের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল লিলি। বুকটা কি অস্বাভাবিকভাবে কাঁপছে ওর, অসহায়ের মতো কাঁপছে। ওর ঘন কালো চুলগুলোর ভেতর সস্নেহে হাত বুলিয়ে দিয়ে মাহমুদ মৃদু গলায় বলল, কেন কাঁদছ লিলি? জীবনটা কি কারো অপেক্ষায় বসে থাকে? আমাদেরও একদিন মরতে হবে, তখনও পৃথিবী এমনি চলবে, তার চলা বন্ধ হবে না কোনোদিন। যে শক্তি জীবনকে চালিয়ে নিয়ে চলেছে তার কি কোনো শেষ আছে লিলি?